কাজ, বড়দের ওঠে নাকি? যাই হোক, এনিওয়ে, এখানে পি প্যারাগ্রাফ যেটা আছে সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনটা একটু জাস্টিফাই করে দিলে মেবি বেটার হয়। যে আমরা যে পোস্ট ক্লাসটা নিয়েছি তার মধ্যে পি আছে, তো পি কে কি করব, পি কে যেটা করব সেটা হচ্ছে অ্যালাইন, আমি এখানে ওপেন করি পোস্ট পি, অথবা পি তে দেওয়া যায় টেক্সট অ্যালাইন জাস্টিফাই। জাস্টিফাই কি, আপনারা অবশ্যই পেপার পড়েছেন, পেপারের মধ্যে যে বিষয়টা দেওয়া থাকে যেরকম, সেটা কলামগুলো যেভাবে সাজানো থাকে, লেখাগুলো কিন্তু লাইন বাই লাইন থাকে, যদি লাইন না মিলেও মাঝখানে ওয়ার্ড গুলা ফাঁকা হয়ে লাইনটা সমান করে নেয়, এই যে একটা জাস্টিফাই, এটা হচ্ছে টেক্সট লাইন জাস্টিফাই। আমরা টেক্সট লাইন জাস্টিফাই করে দিলাম, ওকে ফাইন। আমার এই পোর্শনটা অ্যাকচুয়ালি শেষ, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি চেঞ্জ করে দিই, এটা ভালো লাগছে না। ব্যাকগ্রাউন্ড আমরা যেটাতে দিয়েছিলাম সেটা হচ্ছে এটা, এটা একটা সরি color code and and এই যে ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে দিচ্ছি, প্রথমে আমি কালার কপি করে নিলাম, তারপর হ্যাশ দিলাম, তারপর কোডটা পেস্ট করলাম, ঠিক আছে ফাইন। এ হচ্ছে কালারের বিষয়। আচ্ছা, এরপর যে পোর্শনটা আছে সেই পোর্শনটা হচ্ছে আমার ফুটার পোর্শন। ফুটার পোর্শনে আমাদের ক্লাস ফুটার এরিয়া, ফুটার টপ এরিয়া, তো ফুটার টপ এরিয়াতে ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, এটা হচ্ছে ফুটার টপের ব্যাকগ্রাউন্ড কালার। অবশ্যই একটা প্যাডিং হবে, প্যাডিং হচ্ছে 25 পিক্সেল 0 পিক্সেল। আমি উপরে নিচে 25 পিক্সেল দিলাম এবং 0 পিক্সেল লেফট রাইটে। এরপর আমার ফুটার উইজেট আছে সবগুলো ফ্লোট লেফট এবং উপরেটা অবশ্যই ফিক্স করাই আছে। ফুটার উইজেটকে একটা উইড দিব 960 কে 3 ভাগে ভাগ করে, ঠিক আছে? 960 কে 3 ভাগে ভাগ করলে কত হয়? 320। উইড 320 পিক্সেল, বাট 320 পিক্সেল কিন্তু অ্যাকচুয়ালি হবে না, কারণ আমরা অবশ্যই লেফট একটা জায়গা আমাদের খালি রাখতে হবে 30 পিক্সেলের মতো। সো তাহলে যেটা করতে হবে, ফুটার টপ যেই ক্লাসটা আছে আমার প্যারেন্ট, মানে এই ফুটার উইজেটের প্যারেন্ট যেটা, তাকে আমরা যেটা করব, আমরা জানি যদি আমি মার্জিন লেফট দেই, আমরা করি কি তার প্যারেন্টকে মাইনাস করে দেই। সো মার্জিন লেফট আমি 3 পিক্সেল 30 পিক্সেল দিলাম এবং তার প্যারেন্টকে মার্জিন লেফট মাইনাস 30 পিক্সেল করলাম, তাহলে আমার প্রথম পোর্শনটা 0-তে আছে, কিন্তু উইডটা আরো কমাতে হবে। উইডটা কত কমালে, বা 30 20 কমাই দিলে মনে হয় পারফেক্ট হবে হোপফুলি। আর বাড়ানো যায় কিনা দেখি, না আর বাড়বে না, বরাবর 300-তে ঠিক আছে। তো এ হচ্ছে মোটামুটি মার্কআপ, আই মিন একটা স্ট্রাকচার। এরপর এরপর হচ্ছে আমার এখানে এইচ কি, এইচ 6 বা 4, H4 ফুটার উইজেটে আমার H4 আছে। H4 এর একটা স্টাইল আছে, যে স্টাইলটা হচ্ছে হোয়াইট কালারের ফন্ট, H4 ফন্ট সাইজ আমি 18 পিক্সেল দিলাম এন্ড কালার হোয়াইট দিলাম। 18 পিক্সেল বেশি বড় হয়ে যায় নাকি? ঠিক আছে, মোটামুটি এটা ভালো দেখাচ্ছে। এখান থেকে কিন্তু এক্সাক্ট কালারটা বের করা, বা এটা হোয়াইট বাট ছবি তো এটা একটা জ্যাপিজি ইমেজ, যার কারণে এটা ফেটে যাচ্ছে, কালারটা হোয়াইটের মতো মনে হচ্ছে না। যাই হোক, এরপর হচ্ছে অ্যাবাউট আস, যেই ইয়াটা করা হয়েছে অ্যাবাউট আস। হ্যাঁ, এই অ্যাবাউট আস কে দেখেন, এখানে ফ্লোট, এটা ফ্লোট লেফট, এটা ফ্লোট রাইট। অ্যাবাউট আস যার কারণে হাইট 0 হয়ে গেছে, কারণ আমরা ফিক্স করিনি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাবাউট আস, যেই ফুটার উইজেটের মধ্যে অ্যাবাউট আস প্রথম উইজেট, এই জায়গায় এই জায়গায় আমি একে ফিক্স করে দেব এন্ড দেন এখন অ্যাবাউট আস হাইট পাচ্ছে। এখন আমি সাইজ করতে পারি, অ্যাবাউট আস এর মধ্যে একটা ইমেজ আছে আইএমজি, অ্যাবাউট আস আইএমজি, একে একটা উইড দিতেই পারি
width 100 pixel and margin right 10 pixel, margin right width 100 pixel, margin right 10 pixel, তাও কিন্তু অ্যাকচুয়ালি অনেক কম। আর এটাকে ফ্লোট রাইট করাতে এই ডিপটাকে কি করছি, এই ডিপটাকে ফ্লোট রাইট করছি, যার কারণে এটাকে উইথ দিয়ে নিয়ে আসতে হবে actually, ঠিক আছে। আর যদি ফ্লোট রাইট না করি তাহলে কি হবে, সে নর্মালি এরপর থেকেই শুরু হবে, কি শুরু হচ্ছে এরপর থেকে বলতে এর উপরেই আছে, কিন্তু আমরা এভাবে করি এটাকে ফ্লোট রাইট না করে, তাহলে মনে হয় একটু বেটার হয়। কিরকম বেটার আমি বলছি, আমি এখানে ফ্লোট রাইট তুলে দিলাম। এখন দেখেন এটা ফ্লোট লেফট করাতে এটা অবশ্যই লেফট থেকে শুরু হচ্ছে, আমরা বলেছিলাম তো লেফট থেকে শুরু হচ্ছে, বাট এটার যেটা হচ্ছে অ্যাবাউট ডিপটা ইমেজের উপরেও আছে, ইমেজের উপরে দেখেন জাস্ট কন্টেন্টটা সরে আসছে, কন্টেন্টটা লেফট থেকে শুরু হচ্ছে। অ্যাবাউট ডিপটা ইমেজের উপরে যেটা আছে সেটাতে আমরা যেটা করব, আমরা প্যাডিং লেফট যতটুকু ইমেজের অ্যাকচুয়ালি উইডথ দেওয়া আছে, ইমেজের উইডথ দেওয়া আছে হচ্ছে কত 100 পিক্সেল, দেন 10 পিক্সেল মেবি মার্জিন রাইট দেওয়া আছে, দ্যাট মিনস 110 পিক্সেল লেফট আমরা প্যাডিং দিতে পারি, তাহলে এই বরাবর আমার কন্টেন্টটুকু শুরু হবে। এখন কিন্তু পারফেক্ট, আমার কন্টেন্ট বাড়লো এর বাইরে ভিতরে চলে আসবে না, যেমন এখানে নো মোরটা এখানে চলে আসছিল, ঠিক আছে না, তো আমি চাচ্ছি নো মোরটা এখানে থাকে, ঠিক আছে। এখন এখন এটা এভাবে করা যায়, অথবা আরো বাড়ানো যেতে পারে, সমস্যা নেই, 20 করে দিলে একটু ফাঁকা বিষয়, ঠিক আছে। এটা থাকে অ্যাবাউট প্যাডিং লেফট প্রায় ওকে ফাইন। এরপর অ্যাবাউট এর মধ্যে আমাদের কি আছে, একটা এ আছে মেবি, হ্যাঁ অ্যাবাউট এর মধ্যে একটা এ আছে, অ্যাবাউট এর মধ্যে একটা এ আছে, এ কে আমরা যেটা করব ডিসপ্লে ইনলাইন ব্লক, যেহেতু আমরা প্যাডিং দিব, প্যাডিং 6 পিক্সেল 10 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার 9000, যদিও বা 000 না, একটা বর্ডারও আছে মনে হচ্ছে 1 পিক্সেল সলিড, এবং বর্ডার আমি 999 দিলাম, যদিও বা বর্ডারটা মানানসই না, কালার হোয়াইট, আর বর্ডার লাগবে না, বর্ডারটা ভালো লাগছে না। হ্যাঁ এখন ঠিক আছে মোটামুটি, এখন ঠিক আছে, নো মোর, আমি নো মোর দিয়েছি এখানে, যদিও বা আরো অনেক বড় একটা বাটন আমি টেক্সট হিসেবে দিয়েছি নো মোর, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা এরপর হচ্ছে আমার টেস্টিমোনিয়াল, তার আগে একটা কাজ করি যে H4 এর মার্জিন বটনটা আরো বাড়ায় দিই, সবকিছু থেকে একটু দূরে সরে আসবে। H4 যেটা করেছে তার মার্জিন বটন দিব, ফুটার রিজেক্টের H4 মার্জিন বটন 20 পিক্সেল 25 পিক্সেল 10 পিক্সেল বাড়ায় দিই। এরপরের সেকশন হচ্ছে ফুটার টেস্টিমোনিয়াল সেকশনটা, টেস্টিমোনিয়াল সেকশনে যদিও এখানে অনেক টেক্সট, হ্যাঁ এবং অথর একটা বিষয় দেখি যে সবগুলা ফন্ট সাইজ একই, মোটামুটি একই মনে হচ্ছে, নো প্রবলেম। অথরের বিষয়টা করে ফেলি, অথরের বিষয়ে আমরা যেটা করেছি এ দেন ইমেজ আছে, একে যেটা করতে হবে অথর এ, অথর এ দেন অথরের মধ্যে আবার ইমেজ আছে, সো অথর এ যেটা করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে আবার স্পেন আছে মেবি, হ্যাঁ এর মধ্যে একটা স্পেন আছে, স্পেন, স্পেনকে যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লে ব্লকের জন্য, হ্যাঁ বলছি ডিসপ্লে ব্লক, স্পেনটা হচ্ছে একটা ট্যাগ, HTML এর ট্যাগ, স্প্যান উইদাউট, এটাকে এই জন্য করছি, এটা ইনলাইন ট্যাগ বলা হয়, ইনলাইন ট্যাগ এই জন্য ইনলাইন স্টাইল দেওয়া হয়। যেমন আপনার এত বড় একটা প্যারাগ্রাফ আছে, এই ওয়ার্ডটাকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, আলাদা কালার হবে, সেক্ষেত্রে আমরা স্প্যান ইউজ করতে পারি, স্প্যানের মাধ্যমে তাকে ইনলাইনলি আমরা সিলেক্ট করতে পারি। এখন এটার জন্য কি আমরা অন্য কোনো কিছু নিব, যে
এখানে পি একটা শেষ হবে, এখান থেকে আরেকটা পি শুরু হবে, এই টাইপের তো মার্কআপ হয় না, হবে না। সো কোন একটা ইনলাইন কিছুকে, মানে কোন প্যারাগ্রাফের মধ্যে কোনো একটা ওয়ার্ড হতে পারে, কোন একটা লিঙ্কের মধ্যে আরেকটা ওয়ার্ড, আলাদা ওয়ার্ড হতে পারে, বা এটাকে অন্যভাবেও ইউজ করা যায় পজিশনিং করে স্প্যানকে। সো এই যে ইনলাইন ট্যাগের মাধ্যমে স্টাইলটা ডিফাইন করা। এখন এটাকে আমি সম্পূর্ণ এ করে নিয়েছি, বিকজ কোডারে ক্লিক করলে যে লিঙ্কে যাবে তার নামে ক্লিক করলে সেই লিঙ্কে যাবে, এটার জন্য। ঠিক আছে, সো এখন স্প্যান দিয়ে কোডারকে দিয়েছে যাতে স্টাইল অনুযায়ী একে নিচে আনতে পারি। মনে করেন এখানে তার নাম, কোডারটা হচ্ছে তার নিচে যে তার একটা কি বলবো, কি বলে, আই মিন তার পজিশন, হ্যাঁ তার কোম্পানিতে তার পজিশনটা কি সেটা। সো এটা আমি স্প্যানকে ডিসপ্লে ব্লক করেছি এই জন্য যাতে সে তার প্যারেন্টের পুরো পুরো উইডটাকে দখল করে। দেখা যাক কি হয়। সে প্যারেন্টের পুরো উইডটা দখল করে আছে। প্যারেন্টের উইড কতটা? প্যারেন্টের উইড হচ্ছে পুরো অথর, পুরো ডিপটা, ফুটার উইডের যেটা আছে সেটা। সো এখানে আরেকটা কাজ করা যায়, আমরা এখানে ফ্লোট লেফট বা রাইট এর কোনো ব্যবস্থা করেছি কিনা, করে নেই। করা যেতে পারে ইমেজকে ফ্লোট রাইট, এই সেই। তবে এটা না করে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা এটা করে আগে, আই মিন ইমেজকে ফ্লোট রাইট, দেন ফ্লোট রাইট, দেন এই যেটা আছে একে আমরা, দেখেন একেও আমরা ফ্লোট রাইট করি, এখন সম্পূর্ণ এটা একদম সম্পূর্ণ রাইটে চলে যাচ্ছে। এখন ফ্লোট লেফট এখানে করবো না, যদি লেফট করিও তাহলে আমাকে আরেকটা কাজ করা যেতে পারে, টেক্সট লাইন রাইট, রাইট থেকে পাইতে হবে এবং একে উইড দিতে হবে একটা। এখন এখন কিন্তু 100% তাকে আমাদেরকে একটা উইড দিতে হবে। ডিসপ্লে ইনলাইন ব্লক করা যায় এবং ফ্লোট, সরি ফ্লোট, এখন রাইট করলে কি হয়, তাও সম্পূর্ণ অ্যাকচুয়ালি এখানে পজিশনিং এর উপর ডিপেন্ড করতেছে যে এটা পরে আছে, এটার রাইটে আছে, এরপরে যদি আমি এটাকে রাইট করি এর পরে চলে আসতেছে, একদম পরে, মানে রাইট থেকে শুরু হচ্ছে, সম্পূর্ণ সম্পূর্ণ রাইট থেকে। যেটা হয় ফ্লোট লেফট করলে পরের পোর্শনটা কি হয়, লেফট থেকে শুরু হয়, এটা সেই বিষয়টা করছে না এখানে। ঠিক আছে, আমি সব দেখাই দিলাম ভুল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট অথরকে একটা উইড দিয়ে দিব, অথবা অনলি অথরকে, অথরকে ফ্লোট রাইট করলাম। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি ফ্লোর রাইট করলে এখানে আবার কন্টেন্টের একটা বিষয় আছে, কন্টেন্টের উইড, কন্টেন্টের ইয়ার সাথে, মানে কন্টেন্টের উইড হচ্ছে তার প্যারেন্টের উইড হয়ে গেছে, কন্টেন্টের উইডের সমান তার প্যারেন্টের উইড হচ্ছে। এখানে একে যদি আমি সরাই নিয়ে আসতে চাই, আই মিন একে যদি আমি লেফট থেকে রাইট থেকে প্যারিং রাইট যদি দিয়ে আনতে চাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তারপরও এর পাশের জায়গাটা কিন্তু ফুলফিল হবে না। পাশের জায়গা বলতে এই জায়গাটা আমার দরকার হচ্ছে এটা উপরে উঠে আসুক, এরকমই চাচ্ছি, তাই না, এটা উপরে উঠে আসুক, বাট এরকম হচ্ছে না। তো এই জন্য আবার কি করতে হতে পারে, এই জন্য আমাকে এগুলাকে আবার প্রত্যেকটা এ কে আলাদা করে ডিফাইন করতে হবে। এ কে করতে করতে পারে, তারপর আপনার ইমেজকে ঘুরতে হতে পারে, আবার ইমেজকে এখানে রাউন্ডের একটা রাউন্ডের বিষয় বলছে যে রাউন্ড হবে, একটা রাউন্ড হবে। তো অ্যাকচুয়ালি এই মার্কআপটা অনেকে অনেক রকম ভাবে করে, কোনটা বেস্ট, আমি একটা বেস্ট ওয়ে দেখেছি সেটা হচ্ছে এ এর ব্যাকগ্রাউন্ড। আমরা এখানে এ যেটা নিয়েছি এ এর ব্যাকগ্রাউন্ড হিসেবে আসবে ইমেজটা, আমি এখানে মার্কআপ দিয়ে করছি জাস্ট HTML ইমেজ নিয়ে, বাট অনেকেই করবে হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড খুব স্ট্যান্ডার্ড কম মার্কআপ, একটা এর ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসবে। যেমন এটা কিরকম হতে পারে, আমি এখান থেকে মার্কআপটা সরাই দিই তাহলে বুঝতে পারবেন, এখান থেকে সরাই দিলাম, এখন আমার অথর এ আছে। ঠিক আছে, অথর এ আছে। এবার যেটা করব সেটা হচ্ছে অথর এ কে অথবা অথরকে ফ্লোট রাইট করবো। ঠিক আছে, আমি যেটা করবো সেটা অথর ফ্লোট রাইট। হ্যাঁ, এবার এর একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এবং এখানে আমি ব্যাকগ্রাউন্ডের লিঙ্কটা দিব। আমি দিলাম 100 বা 50, 100 × 100 দিব। হ্যাঁ,
ব্যাকগ্রাউন্ড ইমেজ আসছে কিন্তু, এই যে অথর নামে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা ইমেজ, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন দেখেন আমি যেটা করবো সেটা হচ্ছে এ কে প্যাডিং ব্রাইট আমি দিলাম হচ্ছে দিয়ে দিই একটু দিয়ে দিই, অথবা ব্যাকগ্রাউন্ড সাইজ করতে হবে আগে অবশ্যই। ব্যাকগ্রাউন্ড হাইট 100 পিক্সেল ব্যাকগ্রাউন্ড সাইজ এবং হাইট পাইছে ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে ফাইন, আমার ইমেজটা পেয়েছে। প্যাডিং রাইট, ইমেজটা কি হচ্ছে রিপিট হচ্ছে, 100 পিক্সেল প্যাডিং রাইট করেছে। এখন আমি এটাকে নো রিপিট লিখে দিলাম, ইমেজটা আসছে না। এখন স্ক্রলিং এর মাধ্যমে আমরা ইমেজটাকে কি করতে পারি, সরি অনেক বেশি বাইরে গেছে। এখানে একটা বিষয় বোঝা যাচ্ছে কোনটা অ্যাকচুয়ালি স্ক্রলিং হচ্ছে, ঠিক আছে। এরকম আবার এক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে বর্ডার রেডিয়াসটা। আমরা তো ইমেজ এমনি নর্মালি নিয়েছি, এখানে বর্ডার রেডিয়াসটা একটা বিষয়। বাট দেখেন বর্ডার রেডিয়াসটা অ্যাকচুয়ালি এভাবে হবে না, এখানে সিএসএস এর মাধ্যমে হবে না। বর্ডার রেডিয়াস আমি 50% দিলাম। এই ক্ষেত্রে একটাই প্রবলেম, বর্ডার রেডিয়াসটা হবে না, কারণ বর্ডার রেডিয়াস যদি দিতে চাই তাহলে আমাকে উইডথ সহ দিতে হবে। উইডথ বলতে আমার কিসের উইডথ, এর উইডথ। যেমন এর উইডথ আমি আমি বর্ডার রেডিয়াস 50% দিলাম, উইডথ যদি 100 পিক্সেল দেই তখন কিন্তু সে, সরি 100 পিক্সেল, তখন বর্ডার রেডিয়াসটা একদম ইজিলি কাজ করবে, এখানে প্যাডিং এর জন্য কাজ করছে না। আচ্ছা এখানে একটা কালার দেই, কভার অথবা ব্যাকগ্রাউন্ড কালার। ও ব্যাকগ্রাউন্ড কালারও পাচ্ছে না। দেখছেন এটা কিন্তু করা হয়েছে উইডের কারণে, বাট আমি যখন প্যাডিং দিচ্ছি সে লেফটে যাচ্ছে, এই উইড না দিলে সে রাউন্ড হচ্ছে। এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদেরকে যেটা সবসময় মনে রাখতে হবে যে আমরা তো মার্কআপ কমাচ্ছি, আমাকে চিন্তা করতে হবে হচ্ছে এই পোর্শনটা অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটে থাকবে কেমন, কিরকম থাকবে। এখন যদি বলি সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে এই পোর্শনটা সবসময় চেঞ্জ হবে, যদি চেঞ্জ হবে আমার ওয়েবসাইটে এই পোর্শনটা সবসময় চেঞ্জ হবে, ঠিক আছে। চেঞ্জ হবে বলতে টেস্টিমোনিয়াল প্রশংসাপত্র, এটা এই টেস্টিমোনিয়ালের বিষয়টা সবসময় চেঞ্জ হবে। যেমন আমার নতুন একটা ক্লায়েন্ট আবার নতুন করে কিছু বলতে পারে, কিছু দিতে পারে, তো তখন নতুনটা আসবে, যখন নতুন কিছু আপডেট হবে তখন নতুনটা আসবে। তো এই বিষয়টা আমরা যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে এভাবে করতে চাই, এটাও একটা রং ওয়ে হবে। যদি ডাইনামিক হয়, ডাইনামিক সেট হয়, বা এই পোর্শনটা যদি ডাইনামিক হয় তাহলে রং ওয়ে হবে এটা ব্যাকগ্রাউন্ড এর ব্যাকগ্রাউন্ড দিয়ে নিয়ে আসে, শুধুমাত্র এর ব্যাকগ্রাউন্ড দিয়ে। আবার আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে পজিশনিং এর মাধ্যমে, বাট এই পোর্শন ব্যাকগ্রাউন্ডের জন্য মানে আই মিন ডাইনামিকের জন্য এই পোর্শনটা আসলে উচিত না এভাবে করা, কারণ রাউন্ড, আবার হ্যাঁ যদি রাউন্ড ইমেজ দিয়ে দেয় তাহলে ঠিক আছে, যদি রাউন্ড ইমেজ দিয়ে দেয়। এখন কেউ তো রাউন্ড ইমেজ দিবে না, আমারও সুবিধা, ইউজারের সুবিধা। এনিওয়ে আমরা শর্টকাটলি আগে থেকে আগের পোর্শনে যেটা করবো সেটা হচ্ছে একটা ডিভ এর ব্যাকগ্রাউন্ড দিয়ে নিয়ে আসা উচিত, অথবা ডিভ দিয়ে নিয়ে আসা উচিত। যেটা করবো সেটা হচ্ছে ডিভ ফ্লোট রাইট, কিরকম এক একটা ডিভ, ডিভ হ্যাঁ করা যায়, নো প্রবলেম, এটা হচ্ছে সুবিধা, আরো সুবিধা। হ্যাঁ
ওটা অন্য বিষয়। না, এটা পেজ বাড়ি হবে না, তবে হ্যাঁ, আর এর মধ্যে যদি এই পোর্শনটাকে সম্পূর্ণ আলাদা রাখতে চান, এই পোর্শনটাকে এই পুরোটা মিলে যদি একটা পোর্শন রাখতে চান, তাহলে হ্যাঁ আমি বলবো যে ডিপ দিয়ে করেন। পুরোটাকে একটা ডিপ, পুরোটাকে একটা ডিপ। বাট আমি দিনে, কারণ পুরো ডিজাইনটা একই, আপাতত একই মনে হচ্ছে, সেজন্য আপাতত একই মনে হচ্ছে সেজন্য আমি দিই। যাই হোক, এখানে একটা ইমেজ আমরা নিয়ে আসছি আবার আবার আচ্ছা, এটাকে ইমেজ দিয়ে আনবো কিনা কোনো চিন্তায় পড়ে আছে। এনিওয়ে, ইমেজ দিয়েই নিয়ে আসি, সমস্যা নেই। পরে পজিশনিং এর বিষয়টা আমি আবার দেখাবো। all.it/site আরো কমাই দিলাম সাইজ, বেশি ছোট হবে না। এটা ঠিক আছে, এখানে অথরের ইমেজ দেখানোর মতো এই সাইজটা ঠিক আছে, সমস্যা নেই। অথর ইমেজ, এন্ড আমরা ব্যাকগ্রাউন্ডটা আবার সরাই দিই এখান থেকে। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা এখানে কাজে দিচ্ছে না। তবে হ্যাঁ, CSS3 এর যদি ভালো বিষয় জানে, CSS3 এর আরো কিছু পোর্শন আছে, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এই বিষয়ে জানলে কিন্তু ওই ইমেজটাকে ওই অবস্থায় কি করা যেত, ওইটা আমি পরে বলবো। ব্যাকগ্রাউন্ড দিয়ে হয়। এখন কি জানো, অথর ইমেজের মধ্যে একটা ইমেজ আছে, and আমরা অ্যাকচুয়ালি অথর ইমেজকেই যেটা করবো সেটা হচ্ছে উইথ 50 পিক্সেল দিচ্ছিলাম না, 60 পিক্সেল, 60 পিক্সেল হাইট, 60 পিক্সেল অ্যান্ড সরি বর্ডার রেডিয়াস। আচ্ছা, এবার বলেন, বর্ডার রেডিয়াস দিলাম 50%। এখন দেখেন, আমি বর্ডার রেডিয়াস দেওয়ার পরেও কিন্তু এই গোল হয় নাই, কেন বলেন? বর্ডার রেডিয়াস দেওয়ার পরও এই ডিপটা গোল হয় নাই, বিকজ এটা একটা ইমেজটা হচ্ছে ডিপের মধ্যে, ইমেজের ব্যাকগ্রাউন্ডের ডিপটা কিন্তু গোল হয়েছে। আমি যদি ইমেজটা এখন হাইড করে রাখি, এবং এই ডিপটা কিন্তু গোল হয়েছে, দেখবেন ব্যাকগ্রাউন্ড রেড, ইমেজের ব্যাকগ্রাউন্ডে ডিপটা গোল হয়েছে, কিন্তু ইমেজটা চার কোণা বলে ডিপটার চারপাশেও ইমেজটা এখনো বের হয়ে আছে। যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্যারেন্ট এটাকে জাস্ট ওভারফ্লো হিডেন, এই জায়গায় হচ্ছে ওভারফ্লো হিডেনটা অ্যাকচুয়ালি ইউজ, ওভারফ্লো হিডেন এর ইউজটা হচ্ছে এই জায়গায়। আমি ডিপের বাইরে কিছু দেখাতে চাচ্ছি, ঠিক আছে, কন্টেন্টটাকে ডিপের বাইরে দেখাতে চাচ্ছি না। এখন ডিপের বর্ডারটা হচ্ছে এটা, ঠিক আছে, এই জায়গায় মূলত এর ইউজ। এন্ড এখানে এটাকে ফ্লোট রাইট করেছে, এন্ড এটাকে ফ্লোট লেফট করেছে। সো আমরা ফ্লোট রাইট কোথায় করেছে, এটাই ফ্লোট রাইট করা দরকার এটাকে, এন্ড এই দুইটাকেই করা দরকার হচ্ছে ফ্লোট লেফট, জাস্ট ফ্লোট। কনফিউজিং এর বিষয়। ও শিট, এটা উইথ পাই না। হ্যাঁ, উইথ, ফ্লোট লেফট এবং রাইট। মার্জিন রাইট দিন, এর মার্জিন রাইট 15 পিক্সেল, এবং এটা টেক্সট অ্যালাইন কি হবে বলেন? আমার স্টাইল দেখেন, আবার টেক্সট অ্যালাইন বলেন। স্টাইল হচ্ছে এটা, এবার বলেন টেক্সট অ্যালাইন রাইট। এই হচ্ছে মার্কআপ কপি স্টাইল, আমার স্টাইল হচ্ছে এ কে স্টাইল দিলাম এটা। এন্ড আমরা কি কি কাজ করেছি এখান থেকে নিয়ে আসি, শুধু এটুকু করেছি। অথর উইথ দিয়েছে, অথর উইথ হচ্ছে 200 পিক্সেল, এন্ড ফ্লোর ব্রাইট অথরে দেওয়া আছে ফ্লোর ব্রাইট। আর হ্যাঁ, কমপ্লিট কালার টালার এগুলো আপনারা দিয়ে নেবেন, সাদা কালার ব্যাকগ্রাউন্ড এই। আচ্ছা, এবার বলি এই বিষয়টা, গত ক্লাসে কি আপনাদেরকে অ্যাট্রিবিউটের মাধ্যমে সিএসএস রিসিভ করার কথা বলা হয়েছিল? অ্যাট্রিবিউটের মাধ্যমে কোনো একটা পোর্শনকে সিলেক্ট করা, অ্যাট্রিবিউটের মাধ্যমে অ্যাকচুয়ালি কেন দরকার পড়বে অ্যাট্রিবিউটের মাধ্যমে? আমি এই পোর্শনে আসি, এই পোর্শনে শুধু স্টাইল করার বাকি আছে শুধুমাত্র ফর্মটা, তাই না? পিটা তো সব জায়গায় একই, তো
সব জায়গায় একই, যদি বা লাইন হাইটটা এখানে কমবে। লাইন হাইট বলতে এই যে পি, অ্যাবাউট পি যেটা আছে, অ্যাবাউট পি এর লাইন হাইট অনেক কমবে, 15 পিক্সেল এত কমবে না, মোটামুটি এটা কমবে 20 পিক্সেল দিই। 20 পিক্সেল অ্যাকচুয়ালি অ্যাবাউট পিতে না, সব পিতেই হবে, ফুটার উইজেটের সব পিতে। ফুটার উইজেট কোনটা? এইটা। এবং আমরা এখানে সরাসরি এখানে দিয়ে দেই লাইন হাইট এটা, তাহলে ফুটার উইজেটের প্রত্যেকটা পিতে লাইন হাইট কমে আসলো মোটামুটি। খারাপ, আরো একটু বাড়ায় দেয় দেখি, এখন মোটামুটি ঠিক আছে। এবার ফর্মে আসি। ফুটার উইজেটে আমার একটা ফর্ম আছে, ফর্মটা হচ্ছে এটা। যদি বা ফর্ম নরমালি কাজ HTML এ কাজ করে না, এটা মনে রাখবেন। ফর্ম হচ্ছে একটা ডাইনামিক্যাল বিষয়। তো আমি ফুটার উইজেটে আমার মধ্যে কি আছে? ফর্ম আছে। সো এখানে দেখেন ফর্মের দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে ইনপুট টাইপ ইমেল আর একটা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট। এখন আমরা কোনো ক্লাস দিই না, তো আমরা জানি হচ্ছে HTML এর প্রত্যেকটা ট্যাগ হচ্ছে CSS এর সিলেক্টর। তো এখানে সিলেক্টর হচ্ছে ইনপুট ইনপুট, এখন দুইটাই সেম, বাট এখানে স্টাইল অনুযায়ী দুইটা ভিন্ন স্টাইল। তো আমরা এই যে অ্যাট্রিবিউট, টাইপ অ্যাট্রিবিউট আছে, টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমেও কিন্তু সিলেক্ট করতে পারি CSS এ। কিরকম? আমি এটা কপি করলাম আমার ইমেলটাকে সিলেক্ট করার জন্য, এবং আমি CSS এ লিখলাম হচ্ছে ফর্ম উইজেট, ফুটার উইজেট ইম্পোর্ট, ফুটার উইজেট ইম্পোর্ট থার্ড ব্র্যাকেট এর মধ্যে টাইপ ইমেল। আমি বললাম ইম্পোর্ট টাইপ ইমেল, আমি জাস্ট ইম্পোর্ট টাইপ ইমেলকে সিলেক্ট করার জন্য এই যে অ্যাট্রিবিউটের এখানে অ্যাট্রিবিউট দেওয়ার সিস্টেম হচ্ছে আমার ট্যাগের পাশে সেই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে সেই অ্যাট্রিবিউটটাকে উল্লেখ করে দেওয়া। এখন আমি শুধুমাত্র ইমেলকে সিলেক্ট করলাম এবং ইমেলকে সিলেক্ট করে লিখলাম হচ্ছে উইথ 100% এবং প্যাডিং হচ্ছে 6 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবং নর্মাল কালার হচ্ছে সাদা এবং বর্ডার থাকবে না, কোনো বর্ডার নেই, বর্ডার না। এখন দেখেন এটা বর্ডার না থাকলে তো অটোমেটিকলি এটা ডিফল্ট ইনপুট টাইপ ডিফল্ট এর একটা বর্ডার থাকে, ডিফল্ট বর্ডার, এই বর্ডারটা লাগবে না আমার। এরপর মার্জিন বটম, আমি 15 পিক্সেল মার্জিন বটম দিতে পারি। এরপর আমি সাবস্ক্রাইব যে বাটনটা সেটাকে সিলেক্ট করব। সাবস্ক্রাইব বাটন সিলেক্ট করার জন্য এটার ইনপুট টাইপ কি? সাবমিট। সাবমিট তাকে সিলেক্ট করলাম, দেন এর একটা স্টাইল হবে। আমি যেটা করব সেটা হচ্ছে এটারও বর্ডার না, এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে, আমি এখান থেকে নিয়ে আসি এটা, তারপর হচ্ছে কালার নরমালি সাদা এবং প্যাডিং হচ্ছে 6 পিক্সেল 15 পিক্সেল, অবশ্য একটু বাড়া দরকার। ঠিকই এই অবস্থায় আসলো, ঠিক আছে। আর এখানে কার্সর নিচ্ছে, বাট কার্সর পয়েন্টটা দেখালে ভালো হবে। মাউস কার্সর যখন নেবে এর উপর, তখন কার্সরটা ক্লিক করার পয়েন্টার হাত দেখালে সুন্দর লাগবে, লাইক দিস। হ্যাঁ, কার্সর পয়েন্টারের মাধ্যমে আমি পয়েন্টার নিয়ে আসলাম। এখানে প্যাডিংটা আর একটু বাড়াই দেই, প্যাডিং হচ্ছে উপরের নিচে প্যাডিং একটু বাড়াই দেই, 14 পিক্সেল। জাস্ট 14 পিক্সেল। ওকে ফাইন, এ হলো, ঠিক আছে। আমার হলো এই স্টাইল আপাতত মোটামুটি। আচ্ছা হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়ার সিস্টেম তো সেখানে দেখিয়ে দিয়েছে, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হচ্ছে CSS3 এর একটা পার্ট। সো CSS3 আবার ব্যাকগ্রাউন্ড কালার, অনলি ব্যাকগ্রাউন্ড কালার এই প্রপার্টি হচ্ছে CSS2 এর। সুতরাং লিনিয়ার গ্রেডিয়েন্ট এখানে ইউজ করা যাবে না, ঠিক আছে। এখানে যদি আমি ইউজ করতে চাই লিনিয়ার গ্রেডিয়েন্ট, তাহলে এখানে কিন্তু ইউজ করা যাবে না, আপনাকে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিয়ে ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট কেন নেবে না? রেড কমা ইয়েলো কোড দিলেও নিবে। এই দেখেন আমি কোড দিচ্ছি,
আমি কোড দিলাম হচ্ছে F2 F2 F2, এটা একটা কমা, আমি আরেকটা কোড দিলাম হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, আমি দুইটা কালার কোড দিয়ে দিলাম, তাও নিল F F F। ফাইন, এই ছিল লিনিয়ার গ্রেডিয়েন্টের বিষয়। আর এর পরে হচ্ছে, আচ্ছা ফন্ট অসম ইউজ করা তো দেখিয়ে দিয়েছে অলরেডি। ফন্ট অসম কিভাবে ইউজ করতে হয়, ফন্ট অসমের আইকন কিন্তু আপনি সিএসএস এর মাধ্যমেও আনতে পারেন, যেখানে একটু দরকার পড়ে সিএসএস এর মাধ্যমেও আনা যেতে পারে। উম, আমি এই মার্কআপটা একটু করি, স্টাইলটা। এখানে আমরা ফ্লোট লেফট এবং রাইট দিই, এটা হচ্ছে একটা বিষয়। ফ্লোট লেফট প্লাসটা দিই নাই, এখানে ফ্লোট রাইট প্লাসটা দিই নাই। এরপর আমার এটা কমপ্লিটলি হলো। এন্ড আমার স্টাইল অনুযায়ী এটার একটা ব্যাকগ্রাউন্ড, ফুটার এরিয়ার ব্যাকগ্রাউন্ড হবে, আমি কালার কোড নিয়ে আসলাম, ফুটার এরিয়া এবং প্যাডিং দেওয়া যায় 10 পিক্সেল, 0 পিক্সেল, এই অবস্থা। এন্ড এখানে অবশ্যই মার্জিন বটম, এই পি এর ফুটার লেফটের যে মার্জিন বটমটা আছে এটা থাকবে না, এটা থাকলে ভালো দেখাবে না, কারণ প্রত্যেকটা মার্জিন বটম আছে এবং অনেক ফাঁকা হয়ে আছে। তো আমরা যেটা করব, ফুটার লেফট পি লাস্ট চাইল্ড, এন্ড এর মার্জিন বটমটা 0 করে দিই, দেখি অ্যাকচুয়ালি পেয়েছি কিনা। এই পিটা লাস্ট চাইল্ড কল হয়েছে, হ্যাঁ, লাস্ট চাইল্ড মার্জিন বটম। এরপরে এমনি নর্মাল যে মার্জিন বটম, আমরা যেটা করবো সেটা হচ্ছে ফুটার লেফট নর্মালি পি এর মার্জিন বটমটা আরো কমাই দিই 3 পিক্সেল। একদম না দিলেও চলে আসে, ঠিকই তো, না দিলেও বেটার। তাহলে আমরা সরাসরি মার্জিন বটম 0 করে দেই, লাগবে না। ওকে, না দিলে বেটার দেখাচ্ছে। এরপর এই জায়গায় ফুটার রাইট, ফুটার রাইটে কি আছে, ফুটার রাইটে হচ্ছে আমার এ আছে, অনেকগুলো এ, এবং এর মধ্যে আবার আই আছে। ঠিক আছে, মার্কআপটা আবার দেখে নেন, এ এবং আই, এই কারণ প্রত্যেকটা আইকন লিঙ্কিং হবে, তো তাই এই। এবার এর স্টাইলটা আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে বক্স আকারে এক স্টাইল দেওয়া আছে অ্যাজ আ বক্স। সো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, নর্মালি একটা ব্যাকগ্রাউন্ড কালার উইথ দিলাম 20 পিক্সেল, হাইট দিলাম 20 পিক্সেল, এন্ড যদিও বা এখানে বর্ডার রেডিয়াসে কোনো বিষয় নেই, তারপরও বর্ডার রেডিয়াস মেবি একটু আছে 3 পিক্সেল। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড। এবং এটাকে আমি যেটা করব, ডিসপ্লে ইনলাইন ট্যাবল, ইনলাইন ট্যাবল এই জন্য করছি, তার মধ্যে যে পোর্শনটা, তার মধ্যে যে আইকনটা সেটা যাতে সেন্টার থাকে। কিভাবে সেন্টার করতে হয়, কোন একটা, আমরা নর্মালি জানি টেক্সট লাইন সেন্টার দিলে কি হয়, টেক্সটটা সেন্টার হয়, সেটা হচ্ছে পাশাপাশি হরিজন্টালি সেন্টার হয়, কিন্তু ভার্টিক্যালি সেন্টার হয় না। ভার্টিক্যালি সেন্টার করার জন্য যেটা করতে হবে, আমরা ট্যাবলের নেচার কিরকম, আমি বলেছিলাম ট্যাবলের নেচার হচ্ছে সে তার কলামের কন্টেন্টকে কি করে, সবসময় ভার্টিক্যালি সেন্টার রাখে। যেমন আমি 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 বলি যে ট্যাবল, একটা ট্যাবল টিয়ার টিডি, সাপোজ এটিডি, এটিডি হচ্ছে ট্যাবলের একটা কলাম, আমি এর একটা কি দিলাম, একটা কন্টেন্ট দিলাম। নর্মালি ট্যাবলটা দেখেন এভাবে দেখাচ্ছে, এখন কন্টেন্টটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি সেন্টারের জন্য। আমি এখন একটা স্টাইল দেওয়ার পর বুঝতে পারবেন। আমি যেটা করব সেটা হচ্ছে টিডির একটা স্টাইল দিব, সেটা হচ্ছে হাইট 100 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড দিলাম, হ্যাঁ। এখন দেখেন এর হাইট 100 পিক্সেলের মধ্যে সে কন্টেন্টটা সবসময় কি করতেছে, ভার্টিক্যালি উপরে নিচে সেন্টার রাখতেছে। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি এখানে করতে হবে, ভার্টিক্যালি সেন্টার করার জন্য। ঠিক আছে, আচ্ছা। সো ভার্টিক্যালি সেন্টার করার জন্য এই বিষয়টা যেটা করতে হবে সেটা হচ্ছে, যদিও বা এখন সেন্টার মনে হচ্ছে আপনার,
কারণ আমার হাইটও কম উইডও কম, ফন্ট সাইজটা ওই অবস্থায় আছে, এখন সেন্টার মনে হচ্ছে যদিও বা। ঠিক আছে, এখন দেখেন এ ইনলাইন টেবল ছাড়া এখন তো সে উইডই পাচ্ছে না, কারণ কোন একটা এ কে তার উইডটা ব্লক করানোর জন্য তাকে আমরা ইনলাইন ব্লক বা ব্লক যে কোনো একটা কিছু করি। তো ইনলাইন ব্লক করতে হয়, আমরা ইনলাইন ট্যাবল করেছি। এখন যেহেতু বোঝা যাচ্ছে না, সেহেতু আমরা হাইটটা একটু বাড়াই দিই, তাহলে বুঝতে পারবেন। ভার্টিক্যালি সেন্টারের বিষয়টা আজকে শিখাই দেয় যে আমি হাইটও বাড়াই দিলাম উইডও বাড়াই দিলাম। এখন এটা কিন্তু ভার্টিক্যালি সেন্টার না। তো সেন্টার করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একে কল করলাম, প্যারেন্টকে করছে হচ্ছে ইনলাইন ট্যাবল, আমি হাইটও বাড়াই দিলাম ইনলাইন ট্যাবল, এবং তার মধ্যে যে কন্টেন্টটা আছে আই, প্যারেন্ট তো এ, তার মধ্যে আই আছে, আই কে যেটা করব ডিসপ্লে ট্যাবল অ্যাজ এ ট্যাবল সেল, ডিসপ্লে ট্যাবল সেল, দ্যাট মিনস এটা হচ্ছে ট্যাবলের একটা কলাম, এবং সে তার কন্টেন্টটাকে কলামটাকে সবসময় সেন্টার রাখবে। এবং আমি ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইন মিডল, ভার্টিক্যাল লাইনে মিডল করে দিলাম, দেখেন সে সবসময় সেন্টার আছে। এই পোর্শন, এই কাজটা কেন করব, এই কাজটা এই জন্যই করবো, যেমন এখানে দেখেন ফন্ট সাইজ কিন্তু একই, সবগুলোর ফন্ট সাইজ একই, বাট ফন্ট সাইজ একই হলেও অ্যাপ অ্যাপ ফেসবুক যে আইকনটা সেটার হাইট এবং উইড টুইটারের সাথে মিলান। ঠিক আছে, টুইটার যে আইকনটা সেটা হাইট এবং উইড আরএসএস এর সাথে মিলে না। আমি যদি ফন্ট সাইজ দিইও, এগুলো কিন্তু তাদের একটা যে স্ট্রাকচার, তাদের যে বডিটা সেটা ওদের বডির মধ্যে থাকবে। যেমন 15 পিক্সেল কমাই দিলাম, তাও আমি বাড়াই দিলাম, তাও কিন্তু সেন্টার, এখন সেন্টারও আছে। এই জন্য অ্যাকচুয়ালি এই বিষয়টা করা, কারণ আমি যদি ওভাবে আনি, যেমন ডিসপ্লে ট্যাবল ছাড়া আমি ডিসপ্লে ট্যাবল ইনলাইন করি, ইনলাইন ব্লক করলাম, আমি টেক্সট লাইন সেন্টার দিয়েছি, হ্যাঁ টেক্সট লাইন সেন্টার দিয়েছি। তো আমি এটাকে একটু আপাতত ওটাই রাখি, টেক্সট লাইন সেন্টার দিয়ে রাখি। হ্যাঁ, আমি যদি এখন প্যাডিং টপ দিয়ে এগুলাকে ইয়া করি, প্যাডিং টপ দিলে একে যদি প্যাডিং টপ দেই তাহলে হচ্ছে বেড়ে যাচ্ছে। আবার হ্যাঁ, আমরা করতে পারি হচ্ছে আই কে প্যাডিং টপ দিয়ে এটাকে ম্যানুয়ালি নিচে আনা যায়, যেমন প্যাডিং টপ আই, হ্যাঁ ম্যানুয়ালি নিচে আনা যায়, তাহলে কি হয়, আমার আবার যদি ফন্ট সাইজ বেড়ে যায় আমাকে আবার এগুলো চেঞ্জ করতে হবে। এটা বাদ, তারপর আমার যদি কিছু কিছু দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে এফ এর আইকন এখন ছোট মনে হচ্ছে, কিন্তু একটা আইকন আছে অবশ্য, উম, যেমন অ্যাঙ্গেলের আইকন গুলো, এগুলাকে প্যাডিং লেফট, এক একটা আইকনে এক এক রকমের প্যাডিং টপটা দেওয়া লাগে সেন্টার করে, কারণ একটা হাইট এক এক রকম, একটা হাইট যেমন এফ ফেসবুকের হাইট টুইটারের বেশি, টুইটার আইকনের বেশি নর্মাল ফোন সাইজে। এই জন্য এই কাজটা অ্যাকচুয়ালি না করার জন্য, যাতে আমরা জাস্ট একটা ফোন সাইজ দিয়েই করতে পারি। এটা যতই হাইট বা তার উইড থাকুক, ফন্ট সাইজ তো একই, সবার ফন্ট সাইজ যেটা সেটাই সবার ফন্ট সাইজ পাবে, কিন্তু তাদের বডি অনুযায়ী তারা তাদের সাইজটাকে একটু অন্যরকম দেখায়। সেজন্য আমরা সেন্টারিং এর বিষয়টা এভাবে করব। এরকম অনেক ক্ষেত্রে হতে পারে, যেমন এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় এই পোর্শনটা যদি আমার হাইটটা যদি আরো বেশি হয়, কন্টেন্ট যদি কম হয়, আমরা কি করতাম নর্মালি, আমরা যেটা করতাম সেটা হচ্ছে প্যাডিং টপ দিয়ে নিচে নামায় আসতো, অথবা মার্জিন টপ দিয়ে নিচে নামাতাম, এটাই। তো এটা উচিত না, আমরা করতে হবে আমাদেরকে যেটা সেটা হচ্ছে এভাবে করে ইনলাইন করে ডিসপ্লে ট্যাবল করে আমাদেরকে এটাকে সবসময় সেন্টার রাখতে হবে। আমার হাইট বেশি হোক কম হোক, সে সবসময় সেন্টার থাকবে সবসময়। তো এরকম একটা কাজ আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, অনেক অনেক ক্ষেত্রে একচুয়ালি দেখানো হয়, দেখা যায় এরকম। আচ্ছা, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আইকন হচ্ছে সাদা, এখানে যদিও বা এই আইকন গুলা হচ্ছে ইমেজ আইকন, ফেসবুকের ইমেজ আইকন, এটা হচ্ছে টুইটারের ইমেজ আইকন, বাট ফন্ট অসম দিয়ে ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে আইকনটা নর্মালি আমরা যে কালারটা দিব সেই কালারটাই হবে। যেমন এখানে যদি আমি, না আমরা ইউজ করব না, আমি আইকনে কালার দিলাম সাদা, দেখছেন সাদা হয়ে গেছে। এখন এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড হবে। তো প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, হয় ক্লাস দিয়ে নিতে হবে এর, না হয় অ্যান্টি চাইল্ড দিয়ে রিসিভ করতে হবে, যে কোনো একটা। আপনি ক্লাস দিয়ে নিয়ে নিলে বেটার এই ক্ষেত্রে, কারণ এটা সবসময় চেঞ্জ হবে না, এই মার্কআপটা সবসময় চেঞ্জ হবে না, এই মার্কআপটা এইটুকুই থাকবে, ফেসবুক টুইটার আরএসএস এটাই থাকবে, এবং সবগুলোর আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড। আমি আপাতত অ্যান্টি চাইল্ডের বিষয়টা করি, অ্যান্টি চাইল্ড
এবং এন্টি চাইল্ডের মধ্যে ফার্স্ট চাইল্ড হচ্ছে আমার ফেসবুকের। সো ফেসবুকের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি, ফেসবুকের ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে ফেসবুক। সো ফেসবুকের ব্যাকগ্রাউন্ড কালার এটা, এন্ড এটা আমি কপি করলাম দুইবার, এন্ড টু টুইটার 3 RSS। সো টুইটার হচ্ছে এটা, এবং RSS হচ্ছে এটা। ঠিক আছে, অ্যান্টি চাইল্ড এরকম। আর এইটাকে এবার একটু সেন্টারিং এর বিষয় আছে, পুরো ফুটারে সেন্টার করতে হবে। পুরো ফুটারে সেন্টার করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে ফুটার রাইট, আমরা ফুটার রাইট কে দিতে পারি, অনলি ফুটার রাইট, হয় মার্জিন না হয় প্যাডিং, যে কোনো একটা। আমি ফুটারের মধ্যে এর মধ্যে সেন্টার করব, সেজন্য মাউস কার্সর দিয়ে অ্যাকচুয়ালি ইয়ে করলাম। এবার দেখেন সেন্টার হয়েছে, যতটুকু সিলেক্ট আছে এর মধ্যে সেন্টার হয়েছে কিনা, হয়েছে প্রায় 6 পিক্সেল মতো সেন্টার দিলে আমার ফুটারের মধ্যে সেন্টার দেখাচ্ছে। মাঝে টপ 6 পিক্সেল, ফুটার রাইট কে দিয়েছে, ফুটার রাইট, যদি বা ওখানে স্টাইলটা করেছে ফ্লোর রাইটে 6 পিক্সেল। ওকে ফাইন, এই হলো মার্কআপ। এটা কালার মনে হয় চেঞ্জ না, কালার মনে হয় হোয়াইট আছে, যাই হোক ফুটার লেফট কালার হোয়াইট, ফাইন, এন্ড ওকে, হয়ে গেল। প্রশ্ন, জেড ইন্ডেক্স নিন, জেড ইন্ডেক্স। ওকে ফাইন, আজকে পজিশন নিয়ে আবার একটু আলোচনা করে ফেলি, হ্যাঁ পজিশনিং নিয়ে, ঠিক আছে, পজিশনিং নিয়ে, পজিশনিং জেড ইন্ডেক্স সবগুলো নিয়ে আমি একটা আলোচনা করি। সেটা হচ্ছে আমাকে কিছু কাজ দ্রুত করতে হবে এখানে। আমি একদম নিচে একটা টি প্লাস ক্যানভাস, ক্যানভাস দেন তার মধ্যে হচ্ছে আর জাদু, তাহলে ফিক্সড অ্যাবসলিউট অ্যাবিয়াস এন্ড রিলেটিভের কথা বাদ দিলাম, রিলেটিভ নাই, রিলেটিভ বলতে কিছুই নেই। ঠিক আছে, আমি আরেকটা ক্লাস নিলাম যেটার নাম হচ্ছে সামথিং, এন্ড তার মধ্যে আমি নিলাম হচ্ছে অ্যাবিয়াস 2 3 4 5, যে কোনো একটা, এনিওয়ে ফিক্সড এন্ড অ্যাবিয়াস, অ্যাবিয়াস 2। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপর আমি ক্যানভাসে আসি। নর্মালি আমার ক্যানভাস যেটা হওয়া উচিত, আমি একটা স্টাইল দিই। ক্যানভাস আমি দিলাম হচ্ছে উইথ 60 পিক্সেল, মার্জিন 0 অটো, মার্জিন 0 অটো, এটা তো বুঝছেন। তাকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এবং একটা মিনিমাম হাইট বা হাইট দিয়ে দিই, নর্মালি হাইট দিই 500 পিক্সেল। ওকে ফাইন, এ হচ্ছে আমার এটা। এরপর আমার একটা ক্লাস আছে হচ্ছে ফিক্সড। ফিক্সড, ফিক্সড এর কাজ অ্যাকচুয়ালি কিছুই না। ফিক্সড হচ্ছে, ফিক্সড এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড দিলাম, এবং তার উইডথ দিলাম 100 পিক্সেল, এবং হাইট দিলাম 100 পিক্সেল। আপাতত সে এই অবস্থায় দেখাচ্ছে, কারণ এখানে কোনো পজিশনিং দেওয়া হয়নি, তার উইডথ এবং হাইট দিছি। এখন দেখেন আমি যখন তাকে পজিশন করব ফিক্সড, পজিশন ফিক্স করার সাথে সাথে নর্মালি হাইট হয়ে যাচ্ছে, সে লুকোয় যাচ্ছে, কারণ তাকে আমি বলি নাই সে কোন দিক থেকে আসবে বা কোথায় ফিক্সড হবে। আমাকে যখন পজিশন ফিক্সড ইউজ করব, তাকে আমাকে বলতে হবে সে কোথায় ফিক্সড হবে, ডিরেকশনটা দিতে হবে। তাকে বললাম লেফট থেকে 0 পিক্সেল, এবং বটম থেকে 100 পিক্সেল উপরে, বটম থেকে +100 পিক্সেল দিছি।
100 পিক্সেল উপরে, দেখছেন? লেফট থেকে 0 পিক্সেল, বটম থেকে 100 পিক্সেল উপরে। এটা হচ্ছে ফিক্সড, স্ক্রিনের সাথে ফিক্সড। আমার ওয়েবসাইটের সাথে কোনো রিলেশন নেই। সেই স্ক্রিনে বসে থাকবে, ওয়েবসাইট মুভ হবে, ঠিক আছে? ভাসমান ভাসমান ভাবে বসে থাকবে। এ হচ্ছে ফিক্সড, আর কিছুই না। ততক্ষণ সে আসবে না। এখন আপনি যদি ইউজ করেন যে রাইট থেকে 0 এবং টপ থেকে 0, এখন কি হয় দেখি। সে রাইট থেকে টপ থেকে 0 পাইছে, কারণ এটা পরে। এখন আমি যদি এই টপটা যদি আমি লেফটের উপরে, বটমের উপরে দেই, ঠিক আছে, সে কিন্তু বটম থেকে 0 হবে। বটম থেকে 0 হওয়ার কথা, কেন হয়নি? যাই হোক, এখানে যে কোনো দুইটা ডিরেকশন, অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো দুইটা ডিরেকশন দিবে, লেফট টপ অথবা রাইট টপ অথবা লেফট বটম রাইট বটম, যে কোনো দুইটা। চারটা দিলে অ্যাকচুয়ালি কনফিউজ হওয়ার কথা। এনিওয়ে, আমি বটম থেকে 100 পিক্সেল উপরে রাখি। এ হচ্ছে বিষয়। আর এবার আসি অ্যাবসলিউটের বিষয়ে। অ্যাবসলিউটটা কি জিনিস? তো আমি একটা এবিএস ক্লাস নিয়েছিলাম। এবিএস ক্লাসে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই ইয়েলো, এন্ড উইড দিলাম তার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দেখেন, আমি উইড দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখিনি 100%, ঠিক আছে? আমি পজিশন কিছু করবো না, আমি একটা হাইড দিই, উইড ছাড়া হাইড দিই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। এটা হচ্ছে আমার এবিএস। আমি যখন এবিএস কে পজিশনিং করব, দেখেন আমি যখন পজিশন অ্যাবসলিউট করব, সাথে সাথে সে কি চেঞ্জ হচ্ছে দেখেন। সাথে সাথে সে তার উইড কি হচ্ছে, উইড তার কন্টেন্টের সমান হয়ে গেছে, প্লাস সে ভাসমান অবস্থায় চলে আসছে। ভাসমান অবস্থায় চলে আসছে এই জন্য বললাম। আমি এটা বাদে আমার একটা এবিএস 2 আছে, সেই সেই ক্লাসেরও স্টাইল দিয়ে দিই। এবিএস 2 হাইট হচ্ছে 100 পিক্সেল, এন্ড ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রে, ঠিক আছে? দেখেন, এটা একটা আমি এখন একে পজিশনিং দিব। এবিএস কে পজিশন অ্যাবসলিউট করার সাথে সাথে কি হচ্ছে, সে ভাসমান অবস্থায় চলে আসছে এক। তারপর হচ্ছে সে তার উইডকে কি করতেছে, তার কন্টেন্টের সমান করতেছে। এখন আমরা উইড দিতে পারি, উইড দিলাম যদি লাগে আর কি, অ্যাকচুয়ালি 100 পিক্সেল উইড দিলাম। এখন এই অবস্থায় আছে। এখন দেখেন তার নিচে সে ভাসমান অবস্থায়, কিসের মধ্যে ভাসমান, সে ওই ক্যানভাসের মধ্যে ভাসমান। এখন আমি যদি তাকে ডিরেকশন দেই, সরি, আমি যদি তাকে কোনো ডিরেকশন দেই লেফট থেকে 0, এখন সে কার লেফট থেকে 0 হচ্ছে, সে তার প্যারেন্টের লেফট থেকে 0 হচ্ছে না, সে 0 হচ্ছে তার প্যারেন্ট। সে ওইটা যে রিলেটিভ করা আছে, যাকে মানে সিএসএস এর মধ্যে রিলেটিভ করা আছে, সেটা হচ্ছে তার প্যারেন্ট। অ্যাবসলিউট, আমি যখন তাকে কোনো একটা অ্যাবসলিউট ডিফকে যখন আমি ডিরেকশন দিব, লেফট রাইট বা টপ বটম যে কোনো একটা, সে তখন তার প্যারেন্ট তাকে কল্পনা করবে যার রিলেটিভ দেওয়া আছে, ঠিক আছে? সে প্যারেন্ট, হ্যাঁ, সে তার ওইটাকে প্যারেন্ট পাবে, ঠিক আছে? যেমন এখানে প্যারেন্ট হচ্ছে এখন বডি, সেজন্য সে ক্যানভাসের বাইরে চলে আসছে। এই ডিপটা কিন্তু ক্যানভাস, সে ক্যানভাসের বাইরে চলে আসছে। এখন আমি যদি ক্যানভাসকে রিলেটিভ করি, তাহলে সে ক্যানভাসের ভিতর থেকে পজিশন লেফট 0 থেকে হবে, দেখছো? হ্যাঁ, রিলেটিভের সাথে কাজ করে। আর অ্যাবসলিউট, সে ওখানে ফিক্সড, হ্যাঁ, ওখানে ফিক্সড বডিতে, বাট সে স্ক্রিনের সাথে না, সে আমার ওয়েবসাইটের সাথে ফিক্সড, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে অ্যাবসলিউট। এবার অ্যাবসলিউটের বিষয়টা আমি এখানে এতক্ষণ কি, আমি উইড দিলাম একটা 100 পিক্সেল উইড, অ্যান্ড লেফট থেকে 0-তে আমি টপ থেকে 10 পিক্সেল নিচে নামালাম এবং ক্যানভাসকে পজিশন রিলেটিভ করে দেয়। রিলেটিভ ডিফারেন্স, এনিওয়ে। এবার একটা বিষয় যেটা, সেটা হচ্ছে জ্যাট ইন্ডেক্সের বিষয়। জ্যাট ইন্ডেক্সের বিষয় আমি এখানে আরো কয়েকটা ডিফ করি। সামথিং এর মধ্যেই হচ্ছে এবিএস 2 আছে, আমি অথবা সামথিং বা এবিএস 3, এবিএস 4, এবিএস 5,
abs2 abs3 abs4 abs5 ফাইন। আমি সবগুলো ক্লাসে একই স্টাইল দিব, যেটা হচ্ছে হাইট উইডথ পজিশন অ্যাবসলিউট, এটা একই স্টাইল দিব না, সেজন্য সবগুলো ক্লাস এখানে নিয়ে নিই। abs abs2 abs3 abs4 abs5 সবগুলো স্টাইল যেটা সেম থাকবে সেটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট উইথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, এটা সবার জায়গায় একই। জাস্ট এখন সবগুলো আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড এবং লেফট রাইট চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড ইয়েলো, abs2 ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, abs3 ব্যাকগ্রাউন্ড কালার 3 4 5 এবং গ্রে পিঙ্ক অ্যাকোয়া, কি কালার? ডার্ক গ্রে। আচ্ছা সবগুলো কিন্তু এক জায়গায়, বিকজ সবগুলো পজিশন অ্যাবসলিউট, সবগুলো লেফট থেকে 0 রাইট থেকে 0। যেটাকে টপ থেকে 10 পিক্সেল নামানো আছে সেটা হচ্ছে abs, তাকে 10 পিক্সেল নামানো আছে। আমি এখন একটাকে যেটা করব সেটা হচ্ছে abs কে টপ থেকে 10 পিক্সেল থাকবে না, সে 0 তে থাক। abs2 কে আমি লেফট থেকে 10 পিক্সেল, টপ থেকে 10 পিক্সেল নামাই নিয়ে আসি, টপ থেকে নামাই নিয়ে আসলাম। এবার abs3 কে আমি লেফট থেকে 20 পিক্সেল এবং 20 পিক্সেল এবং টপ থেকে 20 পিক্সেল নামাই নিয়ে আসলাম। এটা জাস্ট বোঝার সুবিধার্থে, আপনারা বুঝবেন এখন কি হচ্ছে এখানে। লেফট থেকে 4 লেফট থেকে আমি 30 পিক্সেল, টপ থেকে 30 পিক্সেল এবং এটা লেফট থেকে 40 পিক্সেল এবং টপ থেকে 40 পিক্সেল। এখন দেখেন এটা এই হলো আমার সাধারণ, ঠিক আছে। এখন এখানে হচ্ছে abs2 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 সামথিং এর ভিতরে, আই মিন abs2 কে 10 10 করা আছে, abs2 10, abs0 0, abs2 10 10, abs3 20 20, 4 20, 30 30। ওকে ফাইন, ঠিক আছে। এখন দেখেন যে অ্যাকচুয়ালি abs2 উপরে আসছে কেন এখানে, এটা একটা কারণ, সেটা হচ্ছে abs2 abs2 মার্কআপটা একদম পরে আছে, একদম পরে। সো সে সিএসএস হিসেবে তাকে একদম পরে দেখতে পাচ্ছে যখন রান হচ্ছে, দ্যাটস ওয়াই। এমন যেমন এই abs2 আমি যদি এখানে করে দিই, abs3 abs এর পরে যদি হয়, কিন্তু পরপর হুম, হুম, এটা লাস্টেরটাতে ক্লিক করলে উপরে চলে আসবে, ক্লিক করলে এটা জাভাস্ক্রিপ্ট কাজ, যে করি কাজ, এটা অন্য বিষয়। এখানে আমি এখন জেড ইন্ডেক্সের বিষয় বুঝছি। জেড ইন্ডেক্সের বিষয় হচ্ছে এরকম। এখন দেখেন এর মধ্যে যদি আমি একে উপরে নিচে করতে চাই, তাহলে জেড ইন্ডেক্সটাই হচ্ছে মেইন। যেমন আমি এবিএস কে হলুদ যেটা, সেটাকে চাচ্ছি হচ্ছে একদম উপরে আসতে, জেড ইন্ডেক্স 1 সবার বেশি, জেড ইন্ডেক্স যার সে সবসময় উপরে থাকবে, তো আমি তাকে 9 দিলাম। এরপর হচ্ছে abs2 তাকে 8 দিলাম। এরপর হচ্ছে abs3 তাকে 7 দিলাম। এরপর হচ্ছে abs4 তাকে 6। এরপর হচ্ছে abs5 তাকে, ঠিক আছে সেটা জানি না, আই এম সরি। এনিওয়ে ফাইন, এটা হচ্ছে জেড ইন্ডেক্সের বিষয় বুঝতে পারছেন, সেটা বলে নাকি, এটাই এটাই প্রবলেম, আমি এটা শিখাচ্ছি, ঠিক আছে। জেড ইন্ডেক্স হচ্ছে যেটা বেশি, যেটার মান বেশি থাকবে সেটা সবসময় উপরে থাকবে, এবং উইথ জেড ইন্ডেক্স অ্যাকচুয়ালি উইদাউট পজিশন রিলেটিভ অথবা অ্যাবসলিউট কাজ করবে না। না না না, এখানে তো আমি কালার দিয়েছি জাস্ট বোঝার জন্য, সেটা আগে আসছে কি না আসছে না সেটা বোঝার জন্য। যাই হোক, জেড ইন্ডেক্স হচ্ছে যার মান বেশি সেই সবসময় আগে থাকবে। যেমন
আমি এর মান বাড়ায় দিলাম, এর মান বাড়ায় দিচ্ছি, সেজন্য এর আগে এসে গেছে। এখন দেখেন এখানে একটা দুইটা বিষয়, এটা এই অ্যাপস এরও এই ABS ক্লাসেরও 9, এই ABS 5 এরও 9। এখন এই কিন্তু পরে আছে, ঠিক আছে। সো সিএসএস টা রান হচ্ছে এর পরে, দ্যাট মিনস সিএসএস সবসময় নিচে যেটা থাকে সেটা কি প্রায়োরিটি বেশি। তো এখন এই যখন রিড করছে, রিড করে আস্তে আস্তে এটাকেই তো পরে পাচ্ছে। সো সিএসএস টা সে রিড করতেছে পরে, উপরে চলে আসছে। এখন দেখেন আমি যখন এবিএস এর আবার মান বাড়ায় দিব তখন কিন্তু আবার সে উপরে আসবে। এটা ইনস্ট্যান্ট চেঞ্জ, নো প্রবলেম। মাইনাস করলে পিছনে চলে যাবে, পিছনে। সবগুলা মান যদি একই থাকে তাহলে হচ্ছে মার্কআপের উপর ডিপেন্ড করে সেটা একটা পরে একটা থাকে। যেমন এখন বর্তমানে সবগুলা মান জিরোতে আছে, ঠিক আছে। এখন বর্তমানে আমি রিফ্রেশ করলাম, বর্তমানে সবগুলা মান জিরোতে আছে, এই হচ্ছে বিষয়।